ওয়েলকাম টু শব্দসিন্ধু। WBSLST সংস্কৃত কোচিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। সংস্কৃত বিষয় নিয়ে যারা পড়াশোনা করেন সেই সব ছাত্রছাত্রীদের বেশিরভাগই লক্ষ্য করা গেছে যে সংস্কৃত ব্যাকরণ বিষয়ে তাদের মধ্যে একটা ভীতি আছে। সেই ভীতিটা দূর করার জন্যই আমার একটা ছোট প্রয়াস। যদি ভালো লেগে থাকে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আজকে আমরা WBSLSTর ব্যাকরণ বিষয়ক আলোচনা করব এবং যেসব ভিডিওগুলি এখন আসতে চলেছে সবই WBSLST সম্পর্কিত। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে সন্ধি। তার আগে একটা জিনিস জানিয়ে রাখি যে WBSLST পরীক্ষার বিগত কয়েক বছরের প্রশ্ন যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন যে 55টি কোশ্চেন আগে থাকতো। এই নতুন নিয়মে সেটি 60টি কোশ্চেন করে দেওয়া হয়েছে। 55টি কোশ্চেনের মধ্যে যদি একটু বিশ্লেষণ করেন দেখতে পাবেন যে 36 থেকে 37টি কোশ্চেন আসে ব্যাকরণ থেকে। তাই ব্যাকরণের জ্ঞান কিন্তু অবশ্যই প্রয়োজন। সেই ব্যাকরণে একটা ছোট পার্ট আজকে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে সন্ধি। সন্ধির মধ্যে বিসর্গ সন্ধিটি আজকে আলোচনা করব। বিসর্গ সন্ধিটি কেন আলোচনা করব? বিসর্গ সন্ধি আলোচনা করব একটাই কারণ, যে বিগত কয়েক বছরের কোশ্চেন যদি ঘাঁটা যায়, আপনাদের দেখাবো যে কিরকম কোশ্চেন পড়েছে। যদি বিগত বছরের কোশ্চেন ঘাঁটা যায় তাহলে দেখতে পাবো যে বিসর্গ সন্ধি থেকে বেশি কোশ্চেন এসেছে। মানে সন্ধি বিষয়ক যে প্রশ্ন তাদের মধ্যে বিসর্গ সন্ধি থেকে বেশি প্রশ্ন এসেছে। প্রায় 2012 সালের পর্যন্ত প্রায় সন্ধি থেকে 4টে থেকে 5টা কোশ্চেন আসতো। তার মধ্যে বিসর্গ সন্ধি থেকে প্রায় 2 থেকে 3টে, অবশ্যই 2 থেকে 3টে কোশ্চেন দিতই দিত। এমনও দেখা গেছে যে 4টে কোশ্চেনই বিসর্গ সন্ধি থেকে এসেছে। 2016 সালে লাস্ট পরীক্ষা হয়েছে, 2016 সালে সন্ধি থেকে সরাসরি ভাবে 2টি কোশ্চেন এসেছে। এখন কথা হচ্ছে যে সন্ধিটা শুধু সরাসরি ভাবে যেমন কোশ্চেন আসে তো আসবে, এটা তো কাজে লাগবেই। এছাড়াও সন্ধি কাজে লাগবে অশুদ্ধ সংশোধন করতে, সেখানেও সন্ধি একটা বিশাল বড় ভূমিকা পালন করবে। তো আজকে আমরা আলোচনা করব বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি আলোচনা করার আগে আমরা একটা ছোট্ট করে একটু সন্ধি কাকে বলে এই বিষয়ে একটা ভূমিকা জেনে নেব। তাহলে দেখবো যে সন্ধি, এখন সন্ধি যে শব্দটা আছে, সন্ধি শব্দটা যদি আমরা ব্যুৎপত্তি করি তাহলে দেখব যে এখানে তিনখানা সমপূর্বক মানে সম উপসর্গ প্লাস ধা ধাতু প্লাস তিন প্রত্যয়। তাহলে 3টি জিনিস পেলাম, সম উপসর্গ, ধা ধাতু, ইন প্রত্যয়। তাহলে সম উপসর্গের অর্থ হচ্ছে মিলন বা একত্র মিলন, একত্র মিলন। ধা ধাতু আর ইন প্রত্যয় এই দুটির অর্থ হচ্ছে সংযুক্তি, সংযুক্তি। তাহলে এই পুরো সম্পূর্বক ধা ইন এর পুরোটার অর্থটা তাহলে কি দাঁড়াবে? এর পুরোটার অর্থ হলো সম্মিলিত। তাহলে সন্ধি শব্দের অর্থ আমরা কি পেলাম? সন্ধি শব্দের অর্থ পেল সম্মিলিত বা সম্বন্ধ। এখন কথা হচ্ছে যে যদি সম্বন্ধ অর্থ করা হয় বা সম্মিলিত অর্থ করা হয়, কার সম্মিলিত? প্রশ্ন আসবে কার সম্মিলিত, তখন উত্তর হবে বর্ণের সম্মিলিত, বর্ণের সম্মিলিত।
তাহলে আমরা দেখব সন্ধি কাকে বলে। সন্ধি কাকে বলে তখন বলা হচ্ছে যে যখন দুটি শব্দ বা ধ্বনি পাশাপাশি আসার ফলে উচ্চারণের সুবিধার্থে বা ভাষার স্বাভাবিক প্রবাহ রক্ষার্থে তাদের মধ্যে যে বিকার বা পরিবর্তন হয় তাই সন্ধি। তাহলে কি হলো না, যখন দুটি ধ্বনি পাশাপাশি আসে তাদের কি হয়, উচ্চারণের সুবিধার্থে বা ভাষার স্বাভাবিক প্রবাহ রক্ষা করার জন্য দুটি ধ্বনির মধ্যে যে বিকার পরিবর্তনের ফলে যে বিকারটি হয় সেই বিকারটাই হচ্ছে সন্ধি। তাহলে সোজা কথায় বলতে গেলে দুটি বর্ণের ধ্বনিগত মিলনকেই সন্ধি বলে। এখন কথা হচ্ছে যে ধ্বনি এই সরি সন্ধি কাকে বলে এই বিষয়ে কি কোনো রকম সংজ্ঞা অষ্টাধ্যায়ীতে বলা আছে? তাহলে আমরা দেখবো পাণিনি অষ্টাধ্যায়ীতে সরাসরি ভাবে সন্ধির কোনো সংজ্ঞা দেননি, তবে সূত্রের মাধ্যমে সন্ধির নিয়ম প্রতিষ্ঠা করেছে। আমরা সবাই জানি সেটাকে অ্যাকচুয়ালি অনেকে এটাই সন্ধির সংজ্ঞা বলে। যেমন সেই সূত্রটা হচ্ছে আমরা সবাই জানি পর সন্নিকর্ষ সংহিতা। পরহ সন্নিকর্ষ সংহিতা। তাহলে পর, এখানে তিনখানা শব্দ আছে, পরহ সন্নিকর্ষ সংহিতা। পর শব্দের অর্থ কি? পর শব্দের অর্থ হচ্ছে অতিশয়। পর শব্দের অর্থ হচ্ছে অতিশয়। সন্নিকর্ষ শব্দের হচ্ছে সান্নিধ্য। আর সংহিতা শব্দের হচ্ছে অর্থমাত্রা বা কম ব্যবধান রেখে উচ্চারিত বর্ণ। তাহলে কি হলো, তাহলে যদি আমরা এর অর্থটা করি তাহলে অর্থটা দাঁড়ায় এরকম যে অতিশয় সান্নিধ্য, দুটি বর্ণে যে অতিশয় সান্নিধ্য থাকে, অতিশয় সান্নিধ্যটা কতটা অতিশয়, সেখানে অর্ধমাত্রার কম ব্যবধান রেখে যে উচ্চারিত বর্ণ সেটাই হচ্ছে সংহিতা। এখন অর্ধমাত্রা কি? মাত্রা কথার অর্থ হচ্ছে সময় বা কাল। মাত্রা শব্দের কথা হচ্ছে সময়। ছোট করে একটু বলে দিচ্ছি। আর অর্ধ মানে একের দুই। অর্থাৎ মাত্রাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, একমাত্রা, দ্বিমাত্রা, একমাত্রা, দ্বিমাত্রা, ত্রিমাত্রা, প্লুতস্বর। আর একটা হচ্ছে চার মাত্রা, এই সরি অর্ধমাত্রা, সরি চারটি মাত্রা আছে। অর্ধমাত্রা হচ্ছে একমাত্রা, অর্ধেক, অর্ধমাত্রা। মানে আমরা যখন বর্ণ উচ্চারণ করি, বর্ণের উচ্চারণে একটা সময় লাগে, সেই সময়টা কিরকম হবে, অর্ধমাত্রারও কম। মানে বর্ণের সান্নিধ্যটা কতক্ষণ, তার সময়টা বলছে অর্ধমাত্রারও কম। বুঝা গেছে? অর্ধমাত্রার কম উচ্চারিতকে বলা হচ্ছে এখানে সন্ধি। বেশি কিছু বলছি না, কারণ সন্ধি কাকে বলে এটা নিয়ে একটা পুরো একটা 30 মিনিট 40 মিনিটের একটা ক্লাস করে দেওয়া যাবে। যদি আপনারা চান যে সন্ধি বিষয়ে বিস্তৃত খুঁটিনাটি বিষয়ে আলোচনা করতে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই আলোচনা করব, সেই ভিডিও আনার চেষ্টা করব। তা আমরা পরবর্তীভাবে চলে যাই। তাহলে এইটা হচ্ছে সন্ধি, অতি সন্নিকর্ষ যে মিলন, দুটি বর্ণ অত্যন্ত সন্নিকর্ষের যে মিলন সেটাই হচ্ছে সন্ধি। এখন কথা হচ্ছে সন্ধি আর সংহিতা দুটো কি এক শব্দ? দুটি শব্দ একই, কিন্তু এর অর্থ একটু পরিবর্তন আছে। কিরকম পরিবর্তন? যে দুটি বর্ণের যে ঘনিষ্ঠ, দুটি বর্ণের যে ঘনিষ্ঠ সেইটা হচ্ছে সংহিতা। এই ঘনিষ্ঠতার যাকে যে চিহ্নিত করে, ঘনিষ্ঠতাকে যে চিহ্নিত করে সেইটাই হচ্ছে সংহিতা। এই সংহিতা হলে পর সন্ধি হয়, মানে হচ্ছে সংহিতা হলো সন্ধির পূর্ব অবস্থা হয়েছে। অর্থাৎ সন্ধি হলো সিদ্ধি, সংহিতা হলো সাধ্য। সাধ্য হলে পর
সিদ্ধি হবে। ঠিক আছে, এরপর আমরা দেখবো যে একটু ছোট্ট করে বলে রাখি যে মহাভাষ্য পতঞ্জলিকারও এই বর্ণের সংহিতা সম্পর্কে বলেছেন, বর্ণানাম অতি সহিত সন্নিধি সংহিতা সংযোগস্যাৎ। তাহলে এই দুটি বর্ণের অত্যন্ত ঘনিষ্ঠ বা সান্নিধ্যকে সংহিতা বলা হয়। এটা পতঞ্জলি মহাভাষ্যকার পতঞ্জলি বলেছেন। এই বিষয়ে বিস্তৃত ব্যাখ্যা আমি এখন আর করছি না, আম, কারণ মূল বিষয় থেকে এটা বিচ্ছিন্ন হয়ে যাবে। তাহলে কি হলো, আমরা যেটুকু জানতে পারলাম যে দুটি বর্ণ দুটি বর্ণের অত্যন্ত ঘনিষ্ঠতা থাকলে তবে কি হবে, সংহিতা হবে। আর সংহিতা হলে পর সন্ধি হবে। আর সংহিতা ছাড়া সন্ধি হয় না। সংহিতা সন্ধি হতে গেলে সংহিতা অবশ্যই লাগবে, কিন্তু সংহিতা থাকলে সন্ধি হবেই এমনটা না। সংহিতা হলেই যে সন্ধি হবে এমনটা কিন্তু নয়। সন্ধি অনেক সময় ইচ্ছাধীনের উপর নির্ভর করে। তাহলে এই হলো সন্ধি। এরপর আমরা দেখবো সন্ধিকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি, এটা আমরা সবাই জানি। সেটি হচ্ছে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, আর হচ্ছে বিসর্গ সন্ধি। আজকে আমরা আলোচনা করব বিসর্গ সন্ধি। তাহলে বিসর্গ আলোচনা করব, বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি, তাহলে বিসর্গ সন্ধি কি এই বিষয়ে একটু ছোট্ট করে আলোচনা একটু জেনে নেওয়া যাক। যে পূর্ব পদের বিসর্গের সঙ্গে পরপদের ব্যঞ্জনের অথবা স্বরের মিলনকে, তাহলে কি হলো, পূর্ব পদে অবশ্যই বিসর্গ থাকবে, পরপদে ব্যঞ্জন অথবা স্বরবর্ণ থাকবে। এদের যে মিলন, একেই বলা হচ্ছে বিসর্গ সন্ধি। আচ্ছা, বিসর্গ সন্ধি একটা স্বতন্ত্র ভেদ, সন্ধির একটা স্বতন্ত্র ভেদ। প্রাচীন এবং নবীনরা বহু ক্ষেত্রে এটা বলেছেন, তবে মূলত বিসর্গ সন্ধি কিন্তু ব্যঞ্জন সন্ধিরই ভেদ। এই বিষয়ে বিভিন্ন মতবাদ আছে। বিসর্গ সন্ধির মধ্যে দুটি শব্দ আছে, একটা হচ্ছে বিসর্গ আর একটা সন্ধি। তাহলে বিসর্গ কি জিনিস, সেটা একটু, বিসর্গকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটা স্বজাত বিসর্গ, একটা রজাত বিসর্গ। স্বজাত বিসর্গ, স থেকে মানে শব্দের শেষে স থেকে যে বিসর্গ উৎপন্ন হয় সেটা হচ্ছে বিসর্গজাত স্বজাত বিসর্গ। যেমন রামস থেকে রাম হচ্ছে, এটা কিভাবে হচ্ছে না হচ্ছে এটা ডিটেলস আলোচনা করা যাবে, কিন্তু ওগুলো আমরা পরে বলবো। পরে আমি এসব নিয়ে আরো ভিডিও আনবো। তাহলে শব্দের র থেকে উৎপন্ন বিসর্গ হচ্ছে র জাতীয় বিসর্গ, যেমন প্রাতর থেকে প্রাত। তাহলে স্বজাত বিসর্গ এবং র জাত বিসর্গ, এইগুলোর উপরই বিসর্গ সন্ধি হয়। তো এগুলো আমি দুটো পয়েন্টে লিখেছি, সেটা কিছু নিয়ম আমি লিখেছি। যেমন স্বজাত বিসর্গের স্থানেই সত্য হয়, কিছু কিছু দেখবে বিসর্গের স্থানে সকার হয়। ঠিক আছে, সেগুলো স্বজাত বিসর্গের ক্ষেত্রেই হয়, রজাত বিসর্গের ক্ষেত্রে হয় না। আর রজাত বিসর্গের ক্ষেত্রে আর একটা নিয়ম হচ্ছে, রজাত অনেক সময় র আবার ফিরে আসে। তাহলে এই হলো বিসর্গ সন্ধি জিনিসটা সম্পর্কে আমি একটু ধারণা দিলাম। এবার আমরা দেখবো যে বিগত কয়েক বছরের প্রশ্ন আপনারা দেখুন, স্ক্রিনের মধ্যে দেখতে পাবেন যে যেগুলো হলুদ রং করে দেওয়া হয়েছে সেগুলি হচ্ছে বিসর্গ সন্ধি। আপনারা প্রত্যেকটাই দেখুন যে 2000 সালে 3টে বিসর্গ সন্ধি এসছে, 2001 সালে 2টো, 2003 সালে 3টে, 2004 সালে 2টো, 5 সালে 2টো, 6 সালে 2টো। তারপরে দেখবো যে 8 সালে 2টো, 9 সালে 3টে, 4টের মধ্যে 3টে বিসর্গ সন্ধি। আবার 10 সালে 3টে, 12 সালে 4টেই বিসর্গ সন্ধি। আর 16 সালে 2টো সন্ধি এসেছিল, তার মধ্যে একটি অবশ্যই বিসর্গ সন্ধি। তাহলে দেখলাম বিগত কয়েকটা বছরের প্রশ্ন থেকে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে বিসর্গ সন্ধিটা খুবই ইম্পর্টেন্ট, তাই তো? এবার বিসর্গ সন্ধি আলোচনা করার তো অনেক পানিনি বিসর্গ সন্ধিতে অনেক সূত্র
বলেছেন। আমি সেই সূত্রর কচকচানিতে আমি যাচ্ছি না, কারণ অনেকেই আছে যে সূত্র মনে রাখতে পারে না, বা সূত্র বিষয়ে বেশি আলোচনা না করাই ভালো। মেন বিষয়টা আমি আলোচনা করে দিচ্ছি যা। আর তাছাড়া WBSNS যে কোশ্চেন গুলো দেখবেন সেখানে সূত্রে অতটা, সন্ধির ক্ষেত্রে অন্তত সূত্রে অতটা প্রয়োজন নেই। ঠিক আছে, শুধু নিয়মগুলো যদি ঠিকঠাক মনে রাখতে পারেন তাহলেই সন্ধির কাজ হয়ে যাবে। আর আমি এই বিসর্গ সন্ধির সহজ করে কিছু নিয়ম নিয়ে এসেছি, সেগুলো আপনারা দেখতে পাবেন, অত্যন্ত সহজ। আর যেমন প্রথমে আমরা আলোচনা করব যে বিসর্গ সন্ধির নিয়ম। বিসর্গ সন্ধির নিয়ম, অচেন নিয়ম, এটা আমি একটা নাম দিয়েছি, অচেন নিয়ম। আমি যে সাধারণ নিয়মগুলো এরপর পরপর দেখাবো, সেই সাধারণ নিয়ম যদি আজকে আপনি মনে রেখে দিতে পারেন, এই কটা নিয়ম, বেশি না, কটা নিয়ম যদি মনে রেখে দিতে পারেন, বিসর্গ সন্ধি 80% কমপ্লিট। ঠিক আছে, তাহলে দেখব প্রথমে কি অচেন নিয়ম। অচেন নিয়ম কেন বলেছি না, পূর্ব বর্ণে যদি অজ থাকে, অচের পর যদি বিসর্গ থাকে। অজ মানে কি? অজ মানে হচ্ছে স্বরবর্ণ। অজ মানে স্বরবর্ণ, সমস্ত স্বরবর্ণ হচ্ছে অজ। অচের পর যদি বিসর্গ থাকে, ঠিক আছে, তাই জন্য অচের নিয়ম বলেছে। কিন্তু এখানে বেশি মনে রাখতে হবে পরবর্ণগুলো, পর্ণ নয়। যেমন এইখানে প্রথম নিয়মটা কি আছে, অচ, অচের পর যদি বিসর্গ থাকে, তারপরে ক খ প প তালবস্য দন্তস্য পেটকটা মন্তস্য। তাহলে এই 4 5 6 7টি বর্ণ যদি পরে থাকে, তাহলে বিসর্গের লোপ হবে না, বিসর্গের লোপ হবে না। এরকম অনেক বিকল্প নিয়ম দেখতে পাবো। যেমন তিরস্কার শব্দটা আমরা এটা তো বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধির এর একটা বিকল্প রূপও আছে, যেমন তিরহ কারহ, এটাও হয়, তিরস্কারও হয়, আবার তিরহ কারও হয়। এই যে এটা কেন বিসর্গ লোপ হয়নি, এর কারণে। ঠিক আছে, আবার দেখবেন যে অচ, অচের পর চ ছ, চ ছ তালবস্য থাকলে কি হবে, বিসর্গের জায়গায় কি হবে, তালবস্য হবে। যেমন যেমন ধরুন পূর্ণ যুক্ত চন্দ্র। ঠিক আছে, তাহলে দুটো করলে বিসর্গের জায়গায় কি হচ্ছে, পূর্ণ চন্দ্র। এখানে পূর্ণ কি, এখানে স্বরবর্ণের পর কিরকম স্বরবর্ণ, যদি এটাকে ভাঙি এটা হবে কি পূর্ণ, র থাকে, ন থাকে, আর অ থাকে লাস্টে, তাহলে কি আছে, অ আছে। অটা কি, ওটা হচ্ছে অজ। তারপরে কি আছে, চ আছে, এখানে বলেই দিয়েছি যে চ ছ তালবস্য থাকতে হবে। তাহলে কি হলো, তাহলে বিসর্গের জায়গায় কি হলো, তালবস্য হলো। এখানে বলা আছে বিসর্গের স্থানে কি হবে, তালবস্য হবে। তাই এটা পূর্ণশ্চন্দ্র। সেরা অনুরূপ ভাবে এখানে যেমন ট ঠ স যদি পড়ে থাকে, তাহলে কি বিসর্গ স্থানে পেট করা বর্ণানো হবে। যেমন হচ্ছে ধনু যুক্ত টঙ্কার, তাহলে কি হবে ধনুষ টঙ্কার। সেম ভাবে এখানে হস্যকার আছে লাস্টে, হস্যকার অচ, ট আছে, তাহলে কি হলো পেট করা মধ্যাহ্ন হয়েছে। তাহলে তিরস্কার শব্দটা এরকম সেম, তিরস্কার শব্দটাও সেম। তাহলে আর একটা আমি উদাহরণ দিতে পারি, যেমন হচ্ছে ধরুন উন্নত বিসর্গ যুক্ত তরু। কি হলো, তয়ের পর অ আছে, যদি ভাঙি তাহলে অচ, অচের পর বিসর্গ, তারপর ত আছে, তাহলে কি হবে
উন্নত স্তরু হয়ে গেল। তাহলে মনে রাখতে হবে যে অচের পর ক, খ, প, ফ আর তিনটে স যদি থাকে তাহলে বিসর্গের লোপ হবে না, বিসর্গের লোপ হবে না। তারপরে হচ্ছে চ ছ, মানে ক খ প ফ হয়ে গেছে, বাকি স্বরবর্ণ মানে চ ছ ট ঠ ত থ। ঠিক আছে, এইগুলো থাকলে কি হবে, নিয়মগুলি মোট 4টি নিয়ম আমি বললাম অচের, একটা দুটো তিনটে চারটে সেম। এরপর আমরা দেখব অকারের নিয়ম। অকারের নিয়ম কেন বলছি না, সেম। যদি আগে অ এর পর বিসর্গ থাকে তাহলে এইগুলো হবে। তাহলে প্রথম নিয়মটা কি, অ এর পর যদি অ থাকে তাহলে কি হবে, বিসর্গ স্থানে অকার হবে আর অটা লুপ্ত হয়ে যাবে, লুপ্ত অকার হয়ে যাবে। যেমন হচ্ছে নরযুক্ত অয়ম, আর যদি দেখি দেখা যাক নর যুক্ত অয়ম, ঠিক আছে। তাহলে এটা যদি সন্ধি করি, এটা অ এর পর বিসর্গ আছে, তারপরে অ আছে, তাহলে বিসর্গের জায়গায় কি হবে, অকার হয়ে যাবে, তাহলে নর হলো, আর অকারটা লুপ্ত অকার হয়ে যাবে, অয়ম হয়ে যাবে। বোঝা গেছে? আবার দেখি আর একটা নিয়ম কি, সেম ভাবে অ এর পর বিসর্গের পর আকার ইচ, মানে অ আ ভিন্ন স্বরবর্ণ, ইচ মানে হচ্ছে অ আ ভিন্ন বাকি যে স্বরবর্ণ ওইগুলো যদি থাকে, মানে অ বিসর্গের পর আ এবং বাকি স্বরবর্ণ যদি থাকে তাহলে সেখানে কি হবে, বিসর্গের লোপ হয়ে যাবে, বিসর্গের লোপ হয়ে যাবে। ঠিক আছে, এখানটায় ও যদি বলি উত যুক্ত আগত, উত আগত, এটা যদি সন্ধি করি কি হবে, বিসর্গের লোপ হয়ে যাবে, উত আগত। বোঝা গেছে? সেম ভাবে তাহলে কি হলো, স্বরবর্ণ হয়ে গেল, ও হয়ে গেল, আ হয়ে গেল, বাকি স্বরবর্ণ হয়ে গেল অ এর পর। এরপর হলো ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণের মধ্যে যদি হস, অ বিসর্গের পর যদি হস থাকে, হস মানে হচ্ছে বর্গের 3 4 5, যেমন হচ্ছে গ ঘ উয়া, 3 4 5। আর অন্তস্থ বর্ণ জবর অলহ এগুলো যদি থাকে পরে তাহলে কি হবে, বিসর্গ স্থানে ওকার হবে, বিসর্গের স্থানে কি হবে, ওকার হবে। যেমন যেমন ধরো সঘন, সঘন যুক্ত গন্ধ, তাহলে এখানে ওকার হয়ে যাবে, গ আছে আর এখানে অ আছে, তাহলে কি হবে, সঘন গন্ধ। বোঝা গেছে? তাহলে প্রথমে কি দেখলাম, অচের নিয়ম, তারপরে দেখলাম অকারের নিয়ম। এরপর আমরা দেখব আকার এবং বাকি স্বরবর্ণের নিয়ম। অ এর পর আ, আয়ের নিয়মটা একটু দেখে নিই। আ হচ্ছে আয়ের পর আ বিসর্গ, আয়ের পর যদি বিসর্গ থাকে তারপরে যদি অস থাকে, অস মানে হচ্ছে স্বরবর্ণ এবং বর্গে 3 4 5 বর্ণ এবং অন্তস্থ বর্ণ, এগুলো যদি থাকে তাহলে কি হবে, বিসর্গের লোপ হয়ে যাবে। যেমন আমি যদি উদাহরণ দিই, যে যেমন ধরো অশ্বা তো অমি, ঠিক আছে? এখানে কি আয়ের পর বিসর্গ আছে, তারপর স্বরবর্ণ আছে, তাহলে কি হলো, বিসর্গের লোপ হয়ে যাবে, অশ্বা অমি, হয়েছে? আর একটা উদাহরণ দেখি,
সাধারণ উদাহরণ হচ্ছে বালকা, হসন্তী। তাহলে কি হবে, এখানে কি হবে, বিষয়গুলো হয়ে যাবে বালকা হসন্তী। বোঝা গেছে? এরপর হচ্ছে বাকি স্বরবর্ণ, মানে অভিন্ন যে স্বরবর্ণর পর যদি বিসর্গ থাকে, তারপর যদি অস থাকে, অস মানে আগে বললাম যে স্বরবর্ণ বর্গের 3, 4, 5 এবং অন্তঃস্থ বর্ণ, এগুলো থাকলে কি হবে, বিসর্গের স্থানে র হবে, র হবে। ঠিক আছে, বিসর্গের স্থানে র হবে। যেমন হচ্ছে মুনি যুক্ত অয়ম, তাহলে কি হলো, এখানে ইচ হস্যইকার, বিসর্গ আছে, তারপর স্বরবর্ণ আছে, তাহলে কি হলো, মুনি রয়ম। ঠিক আছে, এইগুলো হচ্ছে, এই যে এতগুলো নিয়ম আমি দেখালাম, এগুলো সবই হচ্ছে সামান্য নিয়ম। যেমন অচের নিয়ম, অয়ের নিয়ম, আর হচ্ছে আ এবং বাকি স্বরবর্ণের নিয়ম, এগুলো হচ্ছে সামান্য নিয়ম। এইগুলো যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে আপনার সন্ধির, বিসর্গ সন্ধির 80% কমপ্লিট। আর কিছু বিকল্প নিয়ম আছে বা বিশেষ নিয়ম আছে, যেগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এইগুলোর মধ্যে যদি কোনো কিছু সমস্যা আপনাদের হয়, অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি সেইগুলি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আজকের মতন এইটুকুনি, আবার পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।